This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর এবার শুরু করছি আজকে ডাবল স্পেশাল। বুঝতেই পারছেন কি নিয়ে আমরা কথা বলবো। অবশ্যই মহাকাশ গবেষণায় ভারত এখন কুলিন। 18 দিন মহাকাশে কাটিয়ে একগুচ্ছ গবেষণা সেরে পৃথিবীতে ফেরা ঘরের মাটিতে, এবং ঘড়ি ধরে 3:01 মিনিট। সেই সময় ক্যালিফোর্নিয়ায় প্রশান্ত মহাসাগরে স্প্ল্যাশ ডাউন এবং ড্রাগন ক্যাপসুলের দুপুরে 3:52 মিনিটে হেঁটে ক্যাপসুল থেকে বেরোলেন শুভাংশু শুক্লা, আমরা দেখলাম। আর সেই প্রত্যাবর্তনের পর প্রধানমন্ত্রীর একটা টুইটের শেষ লাইন যেন অনেক কিছু বলে দিল। কি আছে নরেন্দ্র মোদীর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে? তাতে লেখা আছে গগনযানের পথে আরও এক মাইলস্টোন। সত্যি তো, শুভাংশুর অভিজ্ঞতায় এগিয়ে দেবে গগনযানকে। গগনযানের সওয়ার হয়ে মহাকাশে পাড়ি দেবেন 4 নভশ্চর। আর প্রথমবার দেশের প্রতিনিধি হিসেবে যারা মহাকাশে যাবেন 4 জন, তাদের নাম বেশ কিছুদিন আগেই ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী। আর 4 জনই ভারতীয় বায়ুসেনার আধিকারিক। তারা হলেন গ্রুপ ক্যাপ্টেন বালাকৃষ্ণ নায়ার, গ্রুপ ক্যাপ্টেন অঙ্গদ প্রতাপ, গ্রুপ ক্যাপ্টেন অজিত কৃষ্ণন, গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা। আর শেষের জন মহাকাশ জয় করে তো ফিরেছেন। তা কতটা এগিয়ে দেবে ভারতকে, কি বলছেন মহাকাশ বিজ্ঞানীরা? যে ভারতের নাগরিক, সে অত্যাধুনিক একটা যন্ত্রে ঢোকার সুযোগ পেল। ল্যাবরেটরি, যেটা সবচেয়ে উন্নততর ল্যাবরেটরি, জাপানের তৈরি, সে ল্যাবরেটরির দিকে মাইক্রোগ্রাভিটির কাজ করার সুযোগ পেল। এবং ভারতবর্ষে যে 7-8খানা রিসার্চ ইনস্টিটিউট, যারা বহুকাল ধরে স্বপ্নে ভাবছিল যে আমাদের কেউ যদি এখানে যেত, আমাদের এই যন্ত্রটা ওষুধ, এই যন্ত্রের সেট আপটা নিয়ে যদি ওখানে যেত কেউ, তাহলে আমাদের কিন্তু রিসার্চটা অনেক তাড়াতাড়ি এগিয়ে যেত। এই স্বপ্নগুলোর একটা কোয়ান্টাইজেশন, মানে স্বপ্নগুলোর একটা সাকার করেছে কিন্তু আমাদের শুভাংশু শুক্লা। এটা বিগিনিং অফ দি ম্যানড মিশন, তার একটা বিশাল ভিত্তিপ্রস্তর। এই নিয়ে আমরা কথা বলবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে নিউজ রুম থেকে রয়েছে আমার সহকর্মী কমলেশ চৌধুরী। কমলেশ, সঞ্জীব সেনের বক্তব্য শুনছিলাম, এবং এই মুহূর্তে দাঁড়িয়ে যদি প্রধানমন্ত্রীর কথাও আমরা ধরে নিই, তাহলে গগনযান এটাই তো নেক্সট টার্গেট। সেক্ষেত্রে কি কি পেলাম আমরা, এবং সেটা কতটা কার্যকরী হবে আমাদের এই নেক্সট টার্গেটের ক্ষেত্রে? মঞ্জিরা, আজকের কর্ম কালকে ফল, এটাই হচ্ছে এই মুহূর্তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যা বলেছেন তার নির্যাস। 2035 সালে ভারতও নিজের অন্তরিক্ষ স্টেশন মানে স্পেস স্টেশন বানাবে। 2040-এ ভারত নিজের চাঁদে মানুষ পাঠাবে, এরকমই পরিকল্পনা রয়েছে। তার আগে 2027-এ ভারতের নিজস্ব মহাকাশ মিশন রয়েছে গগনযান। এই যে 2027-এর মিশন, এটা কিন্তু অনেক আগে থেকে শুরু হয়েছে। 2018 থেকে আমাদের এই পরিকল্পনা শুরু হয়েছে। 19 সালে শুভাংশু শুক্লাদের সিলেক্ট করা হয়েছিল। গত বছর নরেন্দ্র মোদী 4 জনকে সামনে আনেন যে কারা কারা এই মিশনে রয়েছে। এই 4 জনের মধ্যে 3 জন যাবেন মহাকাশে। 3টে সিটারের ভারতীয় মহাকাশযান রয়েছে, তার মধ্যে শুভাংশু নিশ্চয়ই থাকবেন, তার অভিজ্ঞতাই কাজে লাগবে। এখানে ভারত অনেকগুলো কাজে এগিয়ে গেছে। যেমন ধরো, প্রথম দিন আমরা যেটা দেখলাম যে ফ্যালকন 9 রকেট, যে রকেটে চেপে শুভাংশুরা গেল, সেরকমই একটা রকেট ভারতও বানিয়েছে, যে রকেটে মানুষ পাঠানো যেতে পারে। LVM-3, এই রকেটে চেপে চন্দ্রাভিযান করেছিল ভারত, সেই রকেটকে মানুষ যেতে পারে এরকমভাবে তৈরি করা হয়েছে। এবং এবার যে ছবিটা দেখাবো, দেখো, এটা হচ্ছে আমেরিকার ড্রাগন, যেটা আমরা গত কদিন ধরে দেখছি। আজকেও দেখলাম এই ড্রাগন চেপেই শুভাংশু শুক্লা নামলো। এবং এটা হচ্ছে ভারতের গগনযান, অর্থাৎ ভারতীয় যে রকেট তার মাথার ওপরে বসানো থাকবে এই গগনযান। এটাই হচ্ছে ভারতের
গগনযান ভারতের ক্যাপসুল, এর মধ্যেই 3 জন মহাকাশচারী বসতে পারবেন, এরকম 3টে সিট থাকবে এবং অন্যান্য সরঞ্জাম নিয়ে যাওয়ার জন্য যাবতীয় জিনিসপত্র এর মধ্যেই থাকবে। এটাই বসানো হবে রকেটের মাথার ওপরে। এই যে পুরো প্রসেসটা, এইটাকেই পাঠানো হবে। তার জন্য আগে থেকে কতগুলো মহড়া সারতে হবে আগামী কদিনে। বেশ কিছু মহড়া ইতিমধ্যেই সারা হয়েছে, যেমন এই যে ক্যাপসুলটা এটা তৈরি করা হয়েছে, এটাকে জলে ওপর থেকে ফেলে দেখা গিয়েছে যে এটা ডুবে যাচ্ছে কিনা। এর সঙ্গে আমরা আজকে দেখলাম যে প্যারাশুটে করে নামানো হচ্ছে। এই যে প্যারাশুটের যে মহড়া, যে ওই স্পিডে আসছে সেটাকে প্যারাশুট থামাতে পারছে কিনা, সেই প্র্যাকটিসগুলোই প্রতিটা মহড়া ইতিমধ্যেই সেরে ফেলেছেন বিজ্ঞানীরা। এবারে যেটা কাজ হবে সেটা হচ্ছে মানুষ পাঠানোর আগে আনক্রিউড মিশন বলা হয়, অর্থাৎ এই জায়গাটাই যে মানুষ পাঠানোর কথা তুমি বললে, এই মুহূর্তে দাঁড়িয়ে শুভাংশু শুক্লাকে পাঠানো এটা কতটা সময়োপযোগী? নিশ্চিতভাবে সময় উপযোগী। দেখো, এই যে শুভাংশু শুক্লা গেলেন, ভারতের হয়তো 550 থেকে 600 কোটি টাকা খরচ হয়েছে, কিন্তু শুভাংশু শুক্লা হাতে কলমে শিখে এলেন। একটা অত্যাধুনিক যন্ত্র রয়েছে এরকম জায়গা, নাসা, স্পেসএক্স, অ্যাক্সিয়ম, এদের সাথে কাজ করে এলেন, অভিজ্ঞ মহাকাশচারীদের সঙ্গে কাজ করে এলেন। এগুলো প্রত্যেকটাই কিন্তু আগামী দিনে কাজে লাগবে। কমলেশ, আপাতত তোমাকে ধন্যবাদ। এই মুহূর্তে মহাকাশ বিজ্ঞানী সঞ্জীব সেনও আমাদের সঙ্গে রয়েছেন। সঞ্জীব বাবু, আপনার কাছে আমার প্রশ্ন, মহাকাশ যাত্রা এটা তো এরকম নয় যে আমি গাঙ্গুলি বাগান থেকে আমি সেলিমপুর গেলাম বা ঢাকুরিয়া গেলাম। এই যাওয়া আসা এটা তো অনেকটা একটা বিষয়, একটা বড় অভিজ্ঞতা এবং একটা প্র্যাকটিস লাগে সবকিছু। এটা সম্পর্কে যদি আমাদের একটু কিছু কথা বলেন। হ্যাঁ, প্র্যাকটিস মানে ভয়ঙ্কর প্র্যাকটিস বলা যায়, যে বহুদিনের প্র্যাকটিস লাগে। শুধু তো বিজ্ঞান এবং প্রযুক্তি না, এর সঙ্গে রয়েছে শরীরকে মানিয়ে নেওয়ার একটা ব্যাপার। শরীরকে মানাতে গেলে কি করতে হয়, যে আমাকে ওজন শূন্য অবস্থাটা পৃথিবীর বুকে তৈরি করতে হয়। তো পৃথিবীর বুকে ওজন শূন্য অবস্থা কিভাবে তৈরি হবে? এর দুটো প্রসেস আছে। একটাকে বলা হয় প্যারাবোলিক ফ্লাইট, যেটা নাসার একটা স্পেশাল এয়ারক্রাফট আছে, সেটা এরকম ধরুন 24,000 থেকে 34,000 ফিট উচ্চতায় উঠে একটা সার্টেন অ্যাঙ্গেলে ডাইভ ডাউন করে, অর্থাৎ আবার 34,000 ফিট থেকে আবার 24,000 ফিটে ডাইভ ডাউন করে খুব কুইক। এরকম এই ব্যাপারটা এরকম প্যারাবোলার মতো করে করে এরকম ভাবে চলতে থাকে। অর্থাৎ এই যে ডাইভ ডাউন করা হয়, তখন যদি তার মধ্যে মহাকাশচারীদের তুলে দেওয়া হয়, অর্থাৎ পাঠিয়ে দেওয়া হয়, এবং ডাইভ ডাউনের সময় এটা ফ্রি ফলের মতো হয়। আমরা জানি ফ্রি ফল হলে আমরা ওজন শূন্য অবস্থা ফিল করি। এছাড়া যে ট্রেনিং হয় সেটাও একটা ট্রেনিং, যেটাকে বলা হয় নিউট্রাল বায়োয়েন্সি ট্রেনিং। একটা বড় পুল আছে, সেটা নাসার ল্যাবরেটরিতে আছে, সেখানে আপনার অনেক ধন্যবাদ। অর্থাৎ গগনযান তার জন্য একটা পথ তৈরি করলেন কিন্তু শুভাংশু শুক্লা। তৈরি হলো ইতিহাস, এবং অবশ্যই সেই নতুন যে ইতিহাস তৈরি হতে যাচ্ছে সেদিকে কিন্তু আমরা তাকিয়ে থাকবো, এবং ভারতবাসীর স্বপ্নকে আরো অনেকটা উস্কে দিলেন শুভাংশু শুক্লা। 25শে জুন দুপুর 12টা 1 নাসা ফ্লোরিডা ঘাঁটি থেকে উড়ল ফ্যালকন 9 রকেট। রকেটের মাথায় শুভাংশু শুক্লাদের ড্রাগন মহাকাশযান। 28 ঘন্টা যাত্রা শেষ 26শে জুন বিকেল 4:01 আন্তর্জাতিক স্পেস স্টেশনের সঙ্গে সফলভাবে জুড়ল ড্রাগন। কিছুক্ষণের অপেক্ষা, বিকেল 5:53 মাহেন্দ্রক্ষণ মহাকাশযান থেকে স্পেস স্টেশনে ঢুকে পড়লেন শুভাংশু শুক্লারা। তৈরি হলো ইতিহাস। ভারতের দ্বিতীয় মহাকাশচারী হলেও শুভাংশুই প্রথম মহাকাশচারী যিনি আন্তর্জাতিক স্পেস স্টেশনে পৌঁছে গেলেন। এরপর 14ই জুলাই পর্যন্ত মহাকাশে কাটিয়েছেন শুভাংশুরা। চলেছে গবেষণা, একসঙ্গে খাওয়া দাওয়া। মহাকাশে শুভাংশুদের চুলও কেটে দিয়েছেন এক মার্কিন মহাকাশচারী। মিশন শেষে ফেরা শুরু। দুপুর 2:10 ড্রাগন মহাকাশযানে বসেন শুভাংশু শুক্লা। বিকেল 4:45 স্পেস স্টেশন থেকে ছিন্ন হয়ে মহাকাশযানের যাত্রা শুরু। এবার ফেরার অপেক্ষা, 22.5 ঘন্টার জার্নি। ফিরলেন শুভাংশুরা 15ই জুলাই বিকেল 3:01 ক্যালিফোর্নিয়ার স্যান দিয়েগো উপকূলে প্রশান্ত মহাসাগরে সফল অবতরণ। পৃথিবীর বায়ুমণ্ডলে ঢোকার পর প্রাথমিক ধাক্কা নিখুঁতভাবে সামলেছে ড্রাগন। পরপর প্যারাশুট খুলেছে। রাতের অন্ধকারেই সেই ছবি দেখেছে গোটা বিশ্ব। উদ্ধারকারী বোটে ড্রাগন মহাকাশযান তোলার পর কয়েক মুহূর্তের অপেক্ষা। একে একে বেরিয়ে এলেন 4 মহাকাশচারী। প্রথমে মিশন কমান্ডার পেগি উইটসন, তারপরে মিশন পাইলট শুভাংশু শুক্লা। হাতে জল করছে তেরঙ্গা। 140 কোটি ভারতবাসীর স্বপ্ন। শুভাংশুর বাবা মা বললেন, बहुत खुशी है। हम तो गार्जियन हैं बहुत, और पूरे देश को खुशी है, आप सब लोगों को खुशी है कि बच्चा हमारा वापस सक्सेसफुल वापस आ गया। जो बच्चे इंटरेस्टेड हैं उनको थोड़ा सपोर्ट करें, उनको अच्छे से मतलब पंख फैला के उड़ने की इजाज़त दें, बट उनको वाच रखें कि हमारा बच्चा गलत लाइन पे तो नहीं जा रहा है। बाकी
उनको उनके बाधा ना बने, उनके किसी उसमें इच्छा को मारे नहीं बच्चों को। আরো শুভাংশুর জন্ম হবে, এটাই সবচেয়ে বড় অনুপ্রেরণা নয় কি? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। এক ভারতীয় ইতিহাস তৈরি করলেন, আর এক ভারতীয় স্বস্তি পেলেন, সাময়িক স্বস্তি পেলেন ইয়েমেনে বসে, আপাতত মৃত্যু মুখ থেকে ফেরা। হ্যাঁ, আপাতত কথা বলছি নিমিশা প্রিয়া, কেরলের নার্স। আজকে ডাবল স্পেশালের দ্বিতীয় ইস্যু। চোখে স্বপ্ন আর ছিল প্রতিষ্ঠা হওয়ার যে, তার জন্য সুদূর পশ্চিম এশিয়ার ইয়েমেনে ছুটেছিলেন পালাকাড্ডা জেলার এই কন্যা। এই কন্যাকে নিয়ে আজকের কথা। সময়টা 2008। স্বামী টমি থমাস এবং মেয়েকে নিয়ে ইয়েমেনে যান তিনি। 2014-তে তার স্বামী এবং 11 বছরের মেয়ে দেশে ফিরে এলেও নিমিশা ইয়েমেনেই থেকে যান, কারণ তার মাথায় ঘুরছিল নিজের ক্লিনিক খোলা। কিন্তু ইয়েমেনের নিয়ম হলো সেখানে ব্যবসা করতে গেলে ইয়েমেনি নাগরিকের সঙ্গে যৌথভাবে তা করতে হয়, আর এর জন্য নিমিশা তালাল মাহাদি নামে এক ব্যক্তিকে পার্টনার হতে অনুরোধ করেন। কিন্তু ব্যবসায় বনিবনা হচ্ছিল না দুজনের। এরই মধ্যে নিজের বিজনেস পার্টনারকে ঘুমের ওষুধ দিয়ে খুন এবং তারপর মৃতদেহ খণ্ড খণ্ড করে প্লাস্টিকে রাখার অভিযোগ ওঠে ভারতীয় নার্সের বিরুদ্ধে। যদিও নিমিশার অভিযোগ ছিল তালাল তার উপর অত্যাচার করতেন, টাকা পয়সা পাসপোর্ট কেড়ে নেন তিনি। পুলিশে অভিযোগ করায় তালালকে গ্রেফতার করা হয়, আর ছাড়া পাওয়ার পর আবার অত্যাচার শুরু করে। নির্যাতন চরমে উঠলে তিনি বিজনেস পার্টনারকে ঘুমের ওষুধ দেন যাতে নিজের পাসপোর্ট নিয়ে পালাতে পারেন, কিন্তু ওষুধের ডোজ বেশি হয়ে যাওয়ায় তালাল মারা যান। তারপর গ্রেফতার এবং দীর্ঘ আইনি লড়াই। সেই যাত্রাপথে আমরা নজর দিই, দেখে নিই নিমিশার লড়াইয়ের কাহিনী, দেখাই আপনাদের জীবন মৃত্যুর সন্ধিক্ষণ। এইভাবে যদি আমরা ভাবি তাহলে বিদেশে ভারতীয় লড়াই। 2017 সাল ইয়েমেনে ব্যবসায়িক পার্টনারকে খুনে অভিযুক্ত নিমিশা, এবং তারপর 2017 ইয়েমেনে জেলে বন্দী ভারতীয় নার্স। শুরু বিচার প্রক্রিয়া, এবং 2020-তে ইয়েমেনের আদালতে দোষী সাব্যস্ত ভারতীয় নার্স নিমিশা। ইয়েমেনে খুনের সাজা মৃত্যুদণ্ড, ফাঁসির নির্দেশ নিম্ন আদালতের, এবং 2023 মৃত্যুদণ্ড বহাল রাখে ইয়েমেনের শীর্ষ আদালত। এবং 2024-এ ইয়েমেনের প্রেসিডেন্টের কাছে প্রাণ ভিক্ষার আর্জি খারিজ হয়ে যায়। নিমিশার মৃত্যুদণ্ডের অনুমোদন ইয়েমেনের প্রেসিডেন্টের। তবে স্বস্তি দিয়ে শেষ মুহূর্তে নিমিশার ফাঁসির সাজা আপাতত স্থগিত, অর্থাৎ বুধবার মানে আগামীকালে নিমিশার ফাঁসি হওয়ার কথা ছিল, কিন্তু ভারতের দৌত্যে আপাতত মিলেছে স্বস্তি। Because there is no diplomatic presence in this part of Yemen where Nimisha is sentenced to death. Missions are not working there. So there are challenges, but fortunately or positively he informed the court that the Indian government has officially requested the government of Yemen or the authorities there to postpone the date, to extend the date of execution, and he is hopeful, the government is hopeful, the Yemeni counterparts will consider that positively and they will extend postpone the date of execution. ফাঁসির আদেশ কার্যকর হওয়া রুখতে সুপ্রিম কোর্টেরও দ্বারস্থ হয়েছিল পরিবার। কেন্দ্রীয় সরকার যাতে বিষয়টিতে কোনোভাবে হস্তক্ষেপ করে সেই আর্জিও জানিয়েছিল তারা। On Nimisha Priya case, we are closely following the developments there. As we had told you earlier also, that the government is extending all possible help in the matter, and we'll see how things go forward from here. পাশাপাশি ছিল আর একটা রাস্তা, তা হলো মৃতের পরিবারকে ব্লাড মানি বা রক্তের দাম নিতে ইয়েমেনে ফাঁসির বিকল্প হিসেবে ব্লাড মানির নিয়ম চালু রয়েছে। এই প্রক্রিয়ায় মৃত ব্যক্তির পরিবারকে ক্ষতিপূরণ দিতে হয়। সেক্ষেত্রে ক্ষতিপূরণের অঙ্ক কত হবে তা চূড়ান্ত করবে মৃতের পরিবার। আগামীকাল কার্যকর হচ্ছে না নিমিশা প্রিয়ার মৃত্যুদণ্ড। আপাতত সূত্র মারফত এমনই খবর ইয়েমেন থেকে দিচ্ছে বিদেশ মন্ত্রক। কিন্তু যেদিকে আমাদের নজর থাকছে, শেষ পর্যন্ত নিমিশা প্রিয়াকে বাঁচাতে কোন পথে হাঁটবে ভারত, সেই প্রশ্নের উত্তর আপাতত অধরা। তার কারণ সুপ্রিম কোর্টের শুনানির সময় ভারত সরকারের তরফে জানানো হয়েছে, যেহেতু ইয়েমেনের মাটিতে ভারতের কোনো দূতাবাস নেই, তাই কূটনৈতিকভাবে পদক্ষেপের ক্ষেত্রে নয়াদিল্লির সীমাবদ্ধতা রয়েছে। যেহেতু যুদ্ধবিধ্বস্ত একটি দেশ ইয়েমেন,
যেহেতু সেই দেশের প্রশাসনিক ক্ষমতা হাউদি জঙ্গিদের দখলে, স্বাভাবিকভাবেই আন্তর্জাতিক নিয়ম কানুন কূটনৈতিক পথ কোনো কিছুই সেই জায়গায় কাজ করে না। স্বাভাবিকভাবেই এক্ষেত্রে ব্লাড মানি জোগাড় করা, অর্থাৎ ক্ষতিপূরণের অর্থ যিনি খুন হয়েছেন তার পরিবারকে দেওয়ার মাধ্যমেই একমাত্র নিমিষা প্রিয়া উদ্ধার হতে পারেন। কিন্তু সেই বিপুল পরিমাণ অঙ্কের টাকা কোথা থেকে আসবে? সরকারের পক্ষে আইনগত কারণে সে টাকা দেওয়া সম্ভব নয়। তাহলে সেই টাকা কোথা থেকে আসবে, বা সেই টাকা নিয়ে আদৌ তারা নিমিষা প্রিয়াকে মুক্তি দেবেন কিনা, এই প্রশ্নগুলোর উত্তর আপাতভাবে অধরা থেকেই যাচ্ছে। গত বছর জানুয়ারি মাসে ঠিক এরকমই একটা ঘটনা ঘটেছিল এবং কাতার থেকে নিয়ে আসা হয়েছিল 8 জনকেই ফিরিয়ে আনা হয়েছিল। ভারতের বিদেশ মন্ত্রক ম্যাজিক দেখিয়েছিল। সেই ম্যাজিক কি আবারও হবে নিমিষার ক্ষেত্রে? আমাদের নজর থাকবে। আপাতত ডাবল স্পেশাল এখানেই শেষ করছি এবং ডাবল স্পেশালের আরও অনেক খবর দেখার জন্য রোজ নজর রাখুন TV9 বাংলায়। আজকের মতো এখানেই শেষ। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন।